শোনো সবাই, প্রত্যেকবারের মতো এবার আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করব। আর এই পিকনিকে আমরা নিজেরাই সবগুলো কাজ করব। ঠিক আছে ঈগল দাদা, তবে আমরা তো প্রত্যেকবার একভাবে পিকনিকের আয়োজন করছি। এবার যদি আমরা বৃষ্টিতে পিকনিক করতাম তাহলে আনন্দটা একটু অন্যরকম হতো। হ্যাঁ হ্যাঁ, কবুতর ঠিক কথাই বলেছে। কিন্তু বৃষ্টি তো চাইলেই পাওয়া যায় না, আর বৃষ্টি না হলে পিকনিক হবে কি করে? ও, তোমরা বৃষ্টি নিয়ে কোনো চিন্তা করো না। তোমরা সবাই আমার সাথে এসো, আমি বৃষ্টির ব্যবস্থা করছি। এরপর সবাই মিলে মেঘরাজার কাছে যায় আর মেঘরাজাকে সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য না হয় আজকে বিকেলে বৃষ্টি দিব। কি তোমরা কি খুশি হয়েছো তো? হ্যাঁ মেঘ বন্ধু, আমরা অনেক খুশি হয়েছি। তবে মেঘ বন্ধু, আমাদের আরেকটা রিকোয়েস্ট ছিল। বৃষ্টি দিও, কিন্তু ঝড় বাতাস দিও না, নয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপর মেঘরাজা টুনির কথায় রাজি হয়ে যায় আর বৃষ্টিতে পিকনিক হবে জেনে সবাই অনেক খুশি হয়ে সেখান থেকে চলে আসে আর সবাই যে যার কাজে চলে যায়। ধুর ধুর, এতজন থাকতে আমাকে কিনা বনে পাঠালো কাঠ কুড়াতে। ঈগল দাদার তো অনেক টাকা আছে, বাজার থেকে কিছু কাঠ কিনে নিয়ে এলেই তো হতো। আর এসব কথা না হয় ছেড়েই দিলাম। শুকনোতে পিকনিক না করে বৃষ্টিতে কিনা পিকনিক করার সবার ইচ্ছে। ছি 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 ছি, এই বৃষ্টিতে খাবার রান্না করলে খাবারের মধ্যে যে কাদা বা ময়লা পড়বে না, তাতে তো কোনো সন্দেহ নেই। আর আমি ওই খাবার কিছুতেই খাবো না। তার থেকে ভালো আমি আমার বাড়ি থেকে বিশ্রাম করি। কি ব্যাপার, কালু দাদা এখনো কাঠ নিয়ে আসছে না কেন? এদিকে তো আমাদের রান্নার সবকিছু জোগাড় করা শেষ, তবুও কালু এখনো কাঠ নিয়ে আসছে না। তাহলে কি কালু কোনো বিপদে পড়ে গেল? তোমরা সবাই এদিক সামলে নিও, আমি কালু দাদা আর কাঠের খোঁজ করছি। কি ব্যাপার টুনি, তুমি কাঠ নিয়ে এলে কিন্তু কালু কোথায়? কালুকে তো দেখতে পাচ্ছি না। আছে হয়তো কোথাও। তোমরা তো কালু দাদাকে ভালোভাবে চেনো। এখন কোনো কাজেও সাহায্য করবে না, কিন্তু খাওয়ার সময় ঠিক চলে আসবে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে, কত বৃষ্টি চারিপাশে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। এরপর সবাই অনেক আনন্দ করে আর টুনি রান্না করে। কিছুক্ষণ পরেই টুনি রান্না শেষ হয়ে যায় আর শুরু হয়ে যায় প্রচন্ড বেগে ঝড় বাতাস। আর ঝড় বাতাসে টুনিদের সামিয়ানা তুলতে থাকে আর সবাই অনেক ভয় পেয়ে যায়। এ কি বৃষ্টির মধ্যে হঠাৎ ঝড় বাতাস শুরু হলো কি করে? মেঘ বন্ধু তো আমাদের সবাইকে কথা দিয়েছিল যে শুধুই বৃষ্টি প্রয়োগ করবে, কিন্তু এত বেগে ঝড় বাতাস কেন দিল? আরে আরে, এই ঝড় বাতাসে তো মনে হচ্ছে আমাদের সামিয়ানা উড়ে চলে যাবে। আর সামিয়ানা উড়ে গেলে তো আমাদের সব খাবার নষ্ট হয়ে যাবে, আর তখন আমাদের পিকনিকের আনন্দ আর পরিশ্রম দুটোই বৃথা হয়ে যাবে। এরপর চারজন মিলে সামিয়ানার চারটা খুঁটি শক্ত করে ধরে থাকে যাতে করে তাদের সামিয়ানা ভেঙে না যায় আর খাবারের কোনো ক্ষতি না হয়। আর বাকি সব পাখিরা টুনির সাথে আবারও মেঘরাজার কাছে চলে যায়। মেঘ বন্ধু, তুমি আমাদেরকে কথা দিয়েছিলে যে বৃষ্টি ছাড়া ঝড় বাতাস প্রয়োগ করবে না, কিন্তু তুমি এমনটা কেন করলে মেঘ বন্ধু? তোমার ঝড় বাতাস বন্ধ করো মেঘ বন্ধু, বন্ধ করো। এরপর মেঘরাজা ঝড় বাতাস থামিয়ে দেয় আর সবাই অনেক খুশি হয়ে যায়। এবার আমাদেরকে বলো তো মেঘ বন্ধু, কি হয়েছিল তোমার সাথে, যার কারণে তুমি আমাদেরকে কথা দিয়ে কথা রাখতে পারোনি? শোনো তবে, তোমরা যখন আমার কাছ থেকে চলে গেলে তার কিছুক্ষণ পরই আমি আমার মেঘকন্যাকে বলি, শোনো মেঘকন্যা, আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই আমায় এখন একটু বিশ্রাম নিতে হবে। তুমি আমাকে বিকেলের দিকে ডেকে দিও। আমি টুনিদের কথা দিয়েছি, আজকে আমি তাদেরকে বৃষ্টি উপহার দিব। ঠিক আছে বাবা, আমি তোমাকে ডেকে দিব। তুমি এখন বিশ্রাম করো, আমি একটু ফুল বাগানের দিকে গিয়ে প্রজাপতিদের সাথে মজা করে আসি।
আমি এখানে বৃষ্টিতে ঘরে আটকা পড়ে আছি। যদি আজকে বৃষ্টি না থাকতো তাহলে আমিও বাজারে গিয়ে বিরিয়ানি কিনে নিয়ে আসতে পারতাম। সব নষ্টের মূল এই টুনি হারামজাদি। দাঁড়া, আমি তোদের বৃষ্টিতে পিকনিক করা এক্ষুনি বের করে দিচ্ছি। এই কথা বলে কালু একটা ছাতা মাথায় দিয়ে ফুল বাগানের দিকে যেতে থাকে। আর সেখানে গিয়ে দেখতে পায় মেঘকন্যা প্রজাপতির সাথে খেলছে। আরে বাহ, এই তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। এই তো মেঘকন্যা। এই মেঘকন্যার বাবার জন্য বৃষ্টি শুরু হয়েছে। আর আমি যদি মেঘকন্যাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখি তাহলে মেঘকন্যাকে দিয়ে আমি বৃষ্টিও থামিয়ে নিব। আর অনেক খাবারও জাদু করে এনে দিতে বলবো। अभी आएगा मजा। একই মেঘকন্যা, তুমি এখানে প্রজাপতির সাথে খেলা করছো? তোমার বুঝি প্রজাপতির সাথে খেলতে ভালো লাগে? জানো, আমার বাড়িতে এর থেকে অনেক বেশি প্রজাপতি আছে। তুমি যদি আমার সাথে আমার বাড়িতে যাও তাহলে ওই সবগুলো প্রজাপতি আমি তোমাকে দিয়ে দিব। এই মেঘকন্যা, তোর বাবা বৃষ্টি শুরু করছে। এখন তুই এই বৃষ্টি থামিয়ে দে। আর এই বৃষ্টির জন্য আমি বাজারেও যেতে পারিনি, আর বিরিয়ানিও নিয়ে আসতে পারিনি। এখন তুই তোর জাদু শক্তি দিয়ে আমাকে বিরিয়ানি এনে দে, নয়তো তোকে আমি আমার বাড়িতে বন্দি করে রাখবো। কালু দাদা, আমি তো অনেক ছোট, তাই আমি এখনো জাদু শক্তি ক্ষমতা পাইনি। আর তুমি তো আমাকে প্রজাপতি দিবে বলেছিলে, কিন্তু তুমি আমাকে এসব কি বলছো? তবে কি তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? এটা কি হলো? মেঘকন্যা তো বলছে সে এখনো জাদু শক্তি পায়নি। আর এখন যদি আমি মেঘকন্যাকে ছেড়ে দেই তাহলে মেঘকন্যা গিয়ে মেঘরাজাকে সব কথা বলে দিবে, আর মেঘরাজা আমাকে মেরেই ফেলবে। তার থেকে ভালো আমি একে আমার ঘরেই বন্দি করে রাখি। অন্যদিকে মেঘরাজার ঘুম ভেঙে যায়। আর সে দেখতে পায় তার পাশে মেঘকন্যা নেই। আর তাই সে ফুল বাগানে আসে। আর সেখানেও তাকে খুঁজে পায় না। আর তাই সে একটু এগিয়ে কালুর বাড়ির দিকে যেতে থাকে। আর মেঘকন্যাকে ডাকতে থাকে। মেঘকন্যা, মেঘকন্যা, তুমি শুনতে পাচ্ছো? মেঘকন্যা। আমি এখানে বাবা, আমাকে বাঁচাও, বাঁচাও। কালু দাদা আমাকে বন্দি করে রেখেছে বাবা। এরপর মেঘরাজা তার মেয়েকে দেখতে পায়। আর নিজের জাদু শক্তি দিয়ে কালুর ঘর ভেঙে দেয়। আর সেখান থেকে মেঘকন্যা আর তার বাবার কাছে চলে আসে। আর রেগে গিয়ে অনেক ঝড় বাতাস প্রয়োগ করে। আর কালুকে একটা রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। আমি কালু দাদার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি মেঘ বন্ধু। আমরা সবাই কালু দাদার কাজে লজ্জিত। তুমি আমাদেরকে তোমার বৃষ্টি দিয়ে সাহায্য করেছো, কিন্তু দেখো আমাদের মধ্যে একজন তোমার মেয়েকে বন্দি করে রেখেছে। সত্যি তুমি কালু দাদাকে বেঁধে রেখে অনেক ভালো কাজ করেছো। কালু দাদাকে ওর কাজের জন্য উচিত শিক্ষা দিয়েছো। আমাকে বাঁচাও টুনি, আমাকে বাঁচাও। তোমরা সবাই আমাকে এখান থেকে মুক্ত করো। ও মেঘ বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। এরপর মেঘরাজা কালুকে ক্ষমা করে দেয়। আর কালুকে মুক্ত করে দেয়। আর তারপর সবাই পিকনিকের মাঠে চলে আসে। ইস, অনেকক্ষণ থেকে কিচ্ছু খাইনি। খিদের জ্বালায় পেটে ইঁদুর লাফাচ্ছে। আর আমি তো পিকনিকে কাউকে কোনো কাজে সাহায্যও করিনি। তবে কি আমাকে কেউ খেতে দিবে? এই নাও কালু দাদা, তোমার ভাগের খাবার। কিন্তু টুনি, আমি তো কোনো কাজে তোদেরকে সাহায্য করিনি, তবুও তোরা আমাকে খেতে দিচ্ছিস। তোরা সত্যি অনেক ভালো রে। বাকির প্রশংসা খাওয়া শেষে বলবো, আগে খেয়ে নেই। অনেক খিদে পেয়ে গেছে আমার। শোনো সবাই, এটা হলো একটা সোনার মেডেল। আর এই মেডেল পাবে টুনি, কারণ আমি ভেবে রেখেছিলাম এই পিকনিকে যে বেশি পরিশ্রম করবে আমি তাকে এই মেডেলটা দিব। আর আমি লক্ষ্য করেছি টুনি সব থেকে বেশি কাজ করেছে, তাই এই সোনার মেডেলটা টুনির। টুনি, এই নাও এই মেডেল। নাই গো দাদা, এই মেডেল আমি নিতে পারবো না, কেননা আমরা সবাই মিলে পিকনিকের পুরো কাজগুলো শেষ করেছি। আমার একার পক্ষে পিকনিকের সব কাজ করা কিছুতেই সম্ভব হতো না। আর আমরা সবাই মিলে সবাইকে সাহায্য করেছি বলেই আজকে অনেক আনন্দ করে পিকনিকটা করতে পেরেছি। হ্যাঁ টুনি, তুমি ঠিক কথাই বলেছো। কোনো কাজ একা করার থেকে সবাই মিলে করলে বেশি পরিশ্রম করতে হয় না। 10 জন মিলে একটা কাজ করলে সেটা খুব সহজেই শেষ করা যায়। কিন্তু তুমি মেঘ বন্ধুকে বৃষ্টি দিতে না বললে আমরা
বৃষ্টির দিনে পিকনিকটা করতেই পারতাম না। তাই এই মেডেলটা তুমি নিলে আমি অনেক খুশি হব। আর কথাই আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ইস, আমি যদি এদের সাথে কাজ করতাম তাহলে আমিও টুনির মতো একটা সোনার মেডেল পেয়ে যেতাম। এখন থেকে আমিও সবার কাজে সাহায্য করব। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। একদিন টোনা জাল নিয়ে নৌকায় করে নদীর গভীরে যায় মাছ ধরতে। ঠিক তখনই প্রবল বেগে বৃষ্টি নেমে আসে। বৃষ্টিতে ভিজতে ভিজতে টোনা বলতে থাকে, এ কি, আকাশটা তো পরিষ্কারই ছিল, আকাশ যে কালো করেছে সেটা তো আমি খেয়ালই করিনি। সকাল থেকে এখন পর্যন্ত কোনো মাছই পেলাম না। এই প্রবল বৃষ্টিতে নদীর মাঝে থাকা যাবে না, এক্ষুনি নৌকা পাড়ে ভিড়াতে হবে। এরপর টোনা তাড়াতাড়ি করে বৃষ্টিতে ভিজে ভিজে নৌকা পাড়ে ভেড়ায়। পাড়ে এসে টোনা বলতে থাকে, প্রতিদিনের মতো আজকেও খালি হাতে বাসায় ফিরতে হবে। না জানি আর কতদিন এইভাবে কাটাতে হবে। রাত হয়ে আসছে, যাই, তাড়াতাড়ি বাসায় যাই। এই বলে টোনা কাক ভেজা হয়ে বাসায় যায়। আর বলতে থাকে, কি আর বলবো গিন্নি, বৃষ্টির কারণে আজ একটা মাছও পাইনি, তাই খালি হাতেই চলে এলাম। সে কি গো, এবার আমাদের কি হবে? ঘরে কোনো খাবার নেই, তাহলে কি আজকেও আমাদের না খেয়ে থাকতে হবে গো? আমরা না হয় রাতটা না খেয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু আমাদের ছোট মেয়েটা যে পারবে না গো। মা, তুমি যে বলেছিলে বাবা এলে খেতে দিবে, দাও এখন আমাকে খেতে দাও, আমার খুব খিদা লেগেছে মা। বলেছিলাম তোরে সোনা, কিন্তু আমি তোকে এখন কোথা থেকে খাবার এনে দিব বল? তোর বাবা যে আজকেও কোনো মাছ পায়নি রে মা। গিন্নি, এবার তবে কি করব তুমি বলো আমাকে। রাত অনেক হয়েছে, এখন আর কিছুই করার নেই গো। তুমি শরীর মুছে নাও, আমি বরং কণিকা দিদির বাসা থেকে একটু খাবার এনে টিকটিককে দিচ্ছি। ঈশ্বর যা রেখেছে কপালে তাই হবে, এখন এত চিন্তা করে লাভ নেই। এই বলে টুনি বৃষ্টিতে ভিজে কণিকার বাড়ির দরজায় যায়। দিদি, ও দিদি, দরজাটা একটু খোলো তো দিদি। অনেক বড় বিপদে পড়ে ঝড়ের রাতে তোমার কাছে এসেছি গো। দিদি, দরজাটা একটু খোলো না গো। কি হয়েছে কি? হ্যাঁ, কেউ কি মরেছে নাকি যে এইভাবে চিৎকার করছিস? তোদের কারণে কোনো কাজ করে শান্তি নেই আমাদের, ডাকছিস কেন? দিদি, বৃষ্টির কারণে আজ টোনা কোনো মাছ পায়নি, তার উপর ঘরে কোনো খাবার নেই। আমার ছোট্ট মেয়েটা ক্ষুধার জ্বালায় কান্না করছে গো। তাই বলি কি দিদি, আমাকে দয়া করে কিছু খাবার দিবে? তোর জন্য এখানে আমি মনে হয় খাবারের থালা নিয়ে বসে আছি, তাই না? তুই কখন তুই আসবি আর তোকে আমি খাবারের থালা দিব? মনে হয় খাবার চাইলেই পাওয়া যায়। যত সব, যা এখান থেকে। টুনি নিরাশ হয়ে ঘরে ফিরে আসে। রাতে টোনার প্রচুর জ্বর আসে। টুনি সারা রাত ধরে টোনার সেবা করে, কিন্তু টোনা তবুও সুস্থ হয় না। সকালবেলা টোনা শুয়ে শুয়ে বলতে থাকে, গিন্নি, আমার জালটা রেডি করো, আমি নদীতে যাব। তোমার এখনো প্রচুর জ্বর আছে শরীরে, এই অবস্থায় তুমি নদীতে যেতে পারবে না গো। মা, ও মা, মা, আমাকে কিছু খেতে দাও না মা, আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না, আমাকে খেতে দাও না মা। কি খিদে পেয়েছে আমার। না না, আর শুয়ে থাকা যাবে না। আমি যদি এভাবে শুয়ে থাকি, মাছ ধরবে কে? আর এই সংসার কে চালাবে? মেয়েটার আমার যে খিদে পেয়েছে। টোনা, আমি যাব মাছ ধরতে। তুমি যতদিন না সুস্থ হচ্ছ আমি মাছ ধরবো। টুনি, জেদ করো না, তুমি যে এই কাজ আগে কখনো করনি, তুমি পাবে না মাছ ধরতে। মাথাটা কি ধরেছে। আমি তোমার কোনো কথাই শুনবো না গো, আমি চললাম। সাবধানে থেকো তোমরা। টিকটিক মা, তুই তোর বাবার খেয়াল রাখিস সোনা।
যাবে যখন তখন একটা কথা শুনে যাও, নদীর উত্তরের দিকে যেও না, ওইদিকে কেউ যায় না, ওদিকে যে খরস্রোত। টুনি টোনার কথা শুনে জাল নিয়ে নদীর দিকে রওনা দেয়। টুনি নৌকায় করে নদীর গভীরে গিয়ে জাল ফেলতে থাকে, কিন্তু টুনির জালে কোনো মাছ ওঠে না। কতবার করে জাল ফেললাম, তবু একটা মাছ উঠলো না। টোনা তো একবার বলেছিল নদীর উত্তরে কেউ যায় না মাছ ধরতে। যেহেতু কেউ ওখানে যায় না, সেহেতু ওখানে অনেক মাছ আছে। যাই, ওই দিকেই যাই আমি। এই বলে টুনি নৌকা নিয়ে নদীর উত্তরে যায় আর জাল ফেলতে থাকে, কিন্তু এখানেও টুনি কোনো মাছ পায় না। এই দেখে টুনি নিরাশ হয়ে নৌকায় বসে কাঁদতে থাকে। ওদিকে যে তার স্বামীর সন্তান না খেয়ে বসে আছে, টুনি কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। আমি একটা মাছও পেলাম না। এবার আমি কি করে আমার স্বামীকে সুস্থ করব? কি করে আমার মেয়ের মুখে খাবার তুলে দিব? হে ঈশ্বর, এসব দুঃখই লিখেছিলে তুমি আমাদের কপালে। টুনি যেখানে বসে কান্না করছিল, ওখানে নদীর জলে ভাসমান একটা বড় মোটা তেঁতুল গাছ ছিল, যেটা টুনি খেয়ালই করেনি। টুনির কান্না দেখে নদীর জলের তেঁতুল গাছটা বলতে থাকে, এই পাখি, এই তুমি এভাবে কান্না করছো কেন? আমাকে বলো, তোমার কি দুঃখ? এই কথা শুনে টুনি সামনে তাকিয়ে নদীর জলে ভাসমান তেঁতুল গাছকে কথা বলতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। নদীর জলে তেঁতুল গাছ আবার কথা বলতে পারে? না না, আমার কোনো দুঃখ নেই। আমাকে দয়া করে মেরো না, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি এখান থেকে। না না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো সাহায্যকারী তেঁতুল গাছ। বলো, তোমার কি দুঃখ? আমি তোমাকে সাহায্য করব। তেঁতুল গাছের কথা শুনে টুনি তার সব দুঃখের কথা খুলে বলে। সব শুনে তেঁতুল গাছ বলতে থাকে, তুমি আর কান্না করো না। আমি তোমাকে একটা মন্ত্র বলে দিচ্ছি। সেই মন্ত্রটা বললেই আমার শরীরের ভিতর থেকে একটা দরজা খুলে যাবে। আর তুমি সেই দরজা দিয়ে আমার ভিতরে প্রবেশ করলেই অনেক সোনার মোহর ভর্তি হাড়ি পাবে। সেখান থেকে তোমার যত খুশি তুমি হাড়ি নিয়ে যাবে। আর সেই মন্ত্রটা হলো, তোড়াই বাঁধা ঘোড়ার ডিম, দরজা খুলে যা ছিম ছিম। টুনি তেঁতুল গাছের কথা মতো তার সামনে দাঁড়িয়ে মন্ত্রটা বলতে থাকে। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, দরজা খুলে যা ছিম ছিম। মন্ত্রটা বলতেই তেঁতুল গাছের ভেতর থেকে একটা দরজা বেরিয়ে আসে, আর টুনি সেই দরজা দিয়ে গাছের ভেতরে ঢুকে। আর টুনি গাছের ভেতর ঢোকার সাথে সাথেই দরজা বন্ধ হয়ে যায়। আর টুনি অনেক সোনার মোহর ভর্তি হাড়ি দেখে অবাক হয়ে যায়। এখানে তো অনেক সোনার মোহর। আমি এত সোনার মোহর কি করব? আমার একটা হাড়ি হলেই চলবে। এই বলে টুনি একটা মোহর ভর্তি হাড়ি নিয়ে দরজার সামনে এসে একই মন্ত্র বলে, আর দরজাটা খুলে যায়। আর টুনি বাইরে এসে তেঁতুল গাছের কাছে বিদায় নিয়ে বাড়ি চলে আসে। আর টোনাকে সবটা খুলে বলে। সেই সোনার মোহর বাজারে বিক্রি করে টুনিরা অনেক ধনী হয় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। টোনার এমন পরিবর্তন দেখে যজ্ঞ কাকার কণিকা কাকের ভীষণ হিংসে হয়। আর কণিকা যজ্ঞকে বলতে থাকে, সারা দিন বসে বসে কি বুদ্ধি বের করো? হ্যাঁ, দেখেছো টোনা রাতারাতি কেমন ধনী হয়ে উঠলো, আর তুমি শুধু আঙ্গুলি চোষো। বেশি কথা বলো না তো, আমি এখন সেটা নিয়েই ভাবছি। অত বেশি না ভেবে চলো চলো, টোনাকে গিয়ে চেপে ধরি, তাহলেই ও সব বলে দিবে। এই বলে ওরা দুজন টোনার বাড়িতে যায় আর বলতে থাকে, সত্যি করে বল টোনা, তুই এত সম্পত্তি কোথায় পেয়েছিস? সত্যি কথা না বললে আমি কিন্তু পুলিশ ডাকবো আর বলবো তুই চুরি করেছিস। না না দাদা, এমন কাজ করো না, আমি তোমাকে সবটা বলছি। এরপর টোনা নদীর জলে তেঁতুল গাছের কথা সবটা খুলে বলে। সব শুনে যজ্ঞ কাক লোভে পড়ে যায়। এরপর পরের দিনই যজ্ঞ কাক নদীর জলের ওই তেঁতুল গাছের কাছে যায়
আর টোনার মুখে শোনা ওই মন্ত্রটা বলতে থাকে। তোরাই বাঁধা ঘোড়ার ডিম, দরজা খুলে যা ছিম ছিম। মন্ত্র বলার সাথে সাথে দরজা খুলে যায় আর যজ্ঞ কাক তেঁতুল গাছের ভেতরে ঢুকে। মোহর ভর্তি অনেক সোনার হাড়ি দেখে বলতে থাকে, সোনা, অনেক সোনা, এই সব সোনা আমার। এবার আমি পৃথিবীর সবার থেকে ধনী হব। এই, এটা আমার। এই, এটাও আমার। হা 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 হা, সব আমার। এবার এই হাড়িগুলো এক এক করে আগে এই গুহা থেকে বের করি। এই বলে যজ্ঞ কাক একটা হাড়ি নিয়ে দরজার কাছে গিয়ে বলতে থাকে, আরে, মন্ত্রটা ভুলে গেলাম নাকি? হিং টিং ঘোড়ার ডিম। না না, পকেটে ঘোড়ার ডিম। না না, মনে পড়ছে না। মনে পড়ছে না কেন? এই বলে যজ্ঞ কাক হাড়িটা রেখে ওখানে বসে পড়ে কান্না করতে থাকে। সোনার লোভের কারণে আমি মন্ত্রটাই ভুলে গেছি। এবার আমি বাড়ি যাব কি করে? আমি এখানে না খেতে পেরে তো মরেই যাব। এই গাছ, আমাকে বের করো, আমি বাইরে বেরোবো। আমি আর কখনো লোভ করব না। যজ্ঞ কাক বাসায় না ফেরার কারণে নির্ঘাত লোভী যজ্ঞ কাক নদীর জলের ওই তেঁতুল গাছের গুহায় আটকা পড়েছে। না না, আমি একটা পাখি হয়ে চোখের সামনে অন্য পাখির মৃত্যু বসে বসে দেখতে পারবো না। যাই, আমি গিয়ে যজ্ঞ দাদাকে নিয়ে আসি। এই বলে টোনা নৌকা নিয়ে ওই তেঁতুল গাছের কাছে যায় আর তেঁতুল গাছের কাছে গিয়ে মন্ত্র বলার সাথে সাথে দরজা খুলে যায়। এই দেখে যজ্ঞ কাক এক লাফে গুহা থেকে বেরিয়ে নৌকায় উঠে আসে আর যজ্ঞ কাক বলতে থাকে, টোনা, আমি কি বলে যে তোকে ধন্যবাদ দিব? আজ তুই না আসলে আমি মরে যেতাম। চল চল টোনা ভাই, এখানে আর থাকা যাবে না। আরে দাঁড়াও দাঁড়াও, কিছু সোনা তো নিয়ে যাও। না না, আমি আমার লোভের শাস্তি পেয়েছি। এখন থেকে আমি পরিশ্রম করেই খাবো। তুই তাড়াতাড়ি নৌকা চালা ভাই। টোনা নৌকা চালিয়ে যজ্ঞ কাককে নিয়ে ওখান থেকে চলে আসে আর ওরা পরিশ্রম করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এই টুকি, স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিস? হ্যাঁ মা, আসছি আমি। আর মা, আমাকে 5টা টাকা দাও না মা। 5 টাকা কেন চাই? আমি যে টিফিন বক্স সাজিয়ে দিয়েছি সেটা তুই নিসনি নাকি বলতো? না মা, আমি নেইনি। শোনো না মা, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আজকে আমি টিফিন নিব না। আজ আমি আমার বন্ধুদের সাথে ফুচকা চটপটি খাবো কালু কাকার দোকানের। জানো মা, কালু কাকা না অনেক সুস্বাদু করে ফুচকা চটপটি ঝালমুড়ি এসব বানায়। তুমি যদি একবার ওগুলো খাও তাহলে তুমি বারবার ওগুলো খেতে চাইবে। দাও না গো মা 5 টাকা, খুব তো বেশি চাইনি, শুধু তো 5 টাকাই চাই। এত ভালো করে আমি টিফিন বানিয়ে দিলাম, আর সেটা না নিয়ে তুই এই আজেবাজে জিনিস খাওয়ার জন্য আমার কাছে 5 টাকা চাইছিস? হ্যাঁ, আর তার জন্য আবার কত মিষ্টি মিষ্টি কথা আমার সাথে। ইস! আর ব্যাগ থেকে 5 টাকা বের করে টুকিকে দেয়। টুকি টাকা নিয়ে এক ছুটে গান গাইতে গাইতে স্কুলে যেতে থাকে। আহা কি মজা, কি মজা! এত মজা যে আমি রাখি কোথায়? আজ টিফিনটা তো আমার অনেক মজা হবে। শালু, কুহু, পারুল এদের সাথে আজ খেলা করব, গান গাইবো। তারপর কালু কাকুর দোকান থেকে ফুচকা খাবো। এসব বলতে বলতে টুকি স্কুলে চলে যায়। এদিকে ক্লাসেরও সময় হয়ে যায়। টুকি এক দৌড়ে শ্রেণীকক্ষে গিয়ে বন্ধুদের সাথে বসে পড়ে। এরপর শ্রেণীকক্ষে ম্যাডাম চলে আসে। শুভ সকাল বাচ্চারা, তোমরা সবাই তোমাদের বাড়ির কাজগুলো বের করো তো। শুভ সকাল ম্যাম। ম্যাম, আজ আমাদের সবার একটা আবদার আছে আপনার কাছে। আপনি দয়া করে আমাদের আবদারটা রাখবেন ম্যাম। আচ্ছা বলো দেখি, কি আবদার তোমাদের? ম্যাম, আমরা সবাই টিফিন টাইমের আগের ক্লাসটা করব না, শুধু টিফিনের পরের ক্লাসটাই করব। সামনেই তো আমাদের বার্ষিক পরীক্ষা, তার আগে একটু মজা করতে চাই ম্যাম। প্লিজ ম্যাম, আমাদের ফিরিয়ে দিয়েন না ম্যাম, আমাদের আবদারটুকু একটু রাখেন না ম্যাম। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা।
ম্যাডামের কথা শুনে বাচ্চারা এক ছুটে বাইরে চলে যায়। টুকি, হাই টুকি, চল আজ আমরা একটু কানামাছি খেলি। চল চল, কিন্তু চোর কে হবে বলতো? শোন, ওই যে ওই গাছটা দেখা যাচ্ছে না, ওই গাছটা ছুটে গিয়ে যে সবার পেছনে পড়বে সেই হবে চোর, বুঝতে পেরেছিস? আমরা তারই চোখ বেঁধে দিব। হ্যাঁ হ্যাঁ পারুল, এটা করলে তো অনেক ভালো হবে। চল এবার সবাই একসাথে দৌড় দেই। এরপর 4 বান্ধবী মিলে দৌড় দেয়, কিন্তু সবাই গাছকে ছুঁলেও পারুল নিজেই অনেক পেছনে পড়ে যায়। এই যা, এটা কি হলো? আমি প্ল্যান করলাম আর শেষে কিনা আমি পেছনে পড়ে গেলাম। হয়েছে হয়েছে, আর একা কান্না করিস না তো। আয় তো আয়, এবার তোর চোখ বেঁধে দেই। এরপর টুকি একটা কালো কাপড় দিয়ে পারুলের চোখ বেঁধে দেয়। এরপর তারা কানামাছি খেলতে থাকে। খেলতে খেলতে টুকি বলে, পারুল, কুহু, শালু, চল এখন আমরা খেলা বাদ দিয়ে কালু কাকুর দোকানে যাই। আমাদের সময় তো ফুরিয়ে যাচ্ছে, এরপর তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে রে। ম্যাম যদি আমাদের ক্লাসে দেখতে না পায় তাহলে কিন্তু অনেক পিটুনি দিবে। এরপর 4 জন মিলে কালুর দোকানে যায়। কালু কাকু, আমাদের ফুচকা খেতে দাও তো। শোনো, ঝাল বেশি আর নুন কম করে দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি এক্ষুনি দিচ্ছি। আর 4 জন মিলে অনেক মজা করে ফুচকা খেয়ে কালুকে টাকা দিয়ে দেয়। আর 4 জনে দৌড়ে ক্লাসে চলে যায়। এদিকে টিফিন শেষের ঘন্টাও বেজে ওঠে, আর ম্যাডামও শ্রেণীকক্ষে এসে উপস্থিত হয়। বাচ্চারা, আজ তো তোমরা অনেক মজা করলে, এবার সবাই বই খাতা বের করো তো। এরপর সবাই বই বের করে আর নিজেদের সামনে রাখে। যেই না ম্যাডাম পড়াতে যাবে তখনই টুকি বলে, ম্যাম ম্যাম, আমি টয়লেটে যাব ম্যাম। আচ্ছা ঠিক আছে, যাও। ম্যাম, আমিও টয়লেটে যাব। এরপর একে একে পারুল, কুহু, শালু 3 জন মিলে একসাথে গিয়ে টয়লেটের সামনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে। আর টয়লেটের ভিতরে ছিল টুকি। এই টুকি, তাড়াতাড়ি বের হ রে। উফ, খুব জোরে চাপ দিয়েছে। টুকি, এই না না পারুল, তোর আগে কিন্তু আমি যাব, এই বলে দিলাম। আমার খুব জোরে চাপ দিয়েছে রে। না না, আমি যাব। ওরে বাবা রে, টুকি তাড়াতাড়ি বের হ বলছি। উফ। এরপর টুকি বের হয়, আর তখনই পারুল ঢুকে পড়ে। পারুলের শেষ হতে না হতেই টুকি আবারও সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। এভাবে তারা 3 জন দেখতে দেখতে অনেক অসুস্থ হয়ে পড়ে। এদিকে ক্লাসে বসে থাকা ম্যাডাম মনে মনে ভাবতে থাকে, এরা যে সবাই টয়লেটে গেছে, সে কখনই তো গেছে, কিন্তু তারা এখনো কেন ফিরে এলো না? দেখি তো একটু গিয়ে ব্যাপারটা কি ওদের। এরপর ম্যাডাম স্কুল টয়লেটের সামনে গিয়ে দেখে সবাই অসুস্থ হয়ে পড়ে আছে। এরপর ম্যাডাম ওদের সবাইকে হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এরপর ওদের পরীক্ষা করে ডাক্তার বলে, এই সবগুলো বাচ্চার পেটেই ফুড পয়জন পাওয়া গেছে, আর এগুলো হয়েছে সব অস্বাস্থ্যকর খাবারের জন্য। আচ্ছা ম্যাডাম, আপনার স্কুলের পাশে কি কোনো খাবারের দোকান আছে নাকি বলুন তো? হ্যাঁ ডাক্তার, কালু নামের একটা লোকের খাবারের দোকান আছে, আর সেখানে থেকে সব বাচ্চারা খাবার কিনে খায়। আপনি তাহলে ভালো করে খোঁজ নিয়ে দেখুন, ওই খাবারেই হয়তো কোনো সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে ডাক্তার, যদি সত্যি ওর খাবারে কোনো সমস্যা থাকে তাহলে ওকে পুলিশে দিব আমি। এরপর ম্যাডাম স্কুলে ফিরে আসে। কালু, তোমার এত বড় সাহস, তুমি আমার স্কুলের বাচ্চাদের এমন অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ বানাচ্ছ? আমি এক্ষুনি তোমার দোকান ভেঙে দিব আর তোমাকে পুলিশে দিব। না না ম্যাম, এমনটা আপনি করবেন না, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। তোমাকে ক্ষমা করলে তুমি আবার বাচ্চাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়াবে, তাই তোমার কঠিন শাস্তির প্রয়োজন। এই বলে ম্যাডাম পুলিশকে খবর দেয়, আর পুলিশ এসে কালুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এরপর ম্যাডাম হাসপাতালে যায় আর সব বাচ্চাদের বলে, তোমরা সবাই শোনো বাচ্চারা,
তোমরা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে, বুঝেছো? আর সুস্থ হয়ে উঠে কখনোই তোমরা আর অস্বাস্থ্যকর খাবার খাবে না, কেমন? ঠিক আছে ম্যাম, আমরা এখন থেকে মায়ের হাতে বানানো টিফিনই খাবো, আর বাইরের খাবার খাবো না ম্যাডাম। এরপর থেকে বাচ্চারা আর কখনোই বাইরের খাবার খায় না, তাই তারাও আর অসুস্থ হয় না, আর স্কুল টয়লেটেও সিরিয়াল পড়ে না।